আচ্ছা, তাহলে আমরা গতদিন যেগুলো পড়ছিলাম সেগুলো একটু রিভাইজ করে নিই। হ্যাঁ, তো আচ্ছা, আমরা নরমালি পাইপলাইন এবং প্যারালাল প্রসেসিং নিয়ে পড়াশোনা শুরু করছিলাম, তাই না? হ্যাঁ স্যার। তো এখন আমরা একটু দেখি যে আসলে প্যারালাল প্রসেসিং জিনিসটা কি ছিল। আমাকে কেউ একজন বলেন তো আসলে প্যারালাল প্রসেসিং জিনিসটা কি ছিল। আপনি এমনিতে নরমালি বাংলাতে বলেন, আপনি যেটা বুঝছেন সেটা বলেন। মানে স্যার কম্পিউটার কোন একটা প্রোগ্রাম করার জন্য যে পরিমাণ সময় নেয়, যে এক্সিকিউশন টাইমটা কমানোর জন্য যে জিনিসটা আমরা ইউজ করি বা যে প্রসেসটা আমরা ইউজ করি সেটাকে প্যারালাল প্রসেসিং বলে। এরকম কিছু থাকে। এক্সিকিউশন টাইম কমানোর জন্য, তাই না? আচ্ছা, কি প্রসেস ইউজ হ্যাঁ করেন? স্যার। এটার কাজ কি বলেন তো? মানে আমরা পার্টিকুলারলি এইটাকে প্যারালাল প্রসেসিং বলি। এটা কি? একটা মানে স্যার একসাথে মানে মাল্টিটাস্কিং যে বিষয়টা আছে, মানে একসাথে অনেকগুলো কাজ হবে যার জন্য এক্সিকিউশন টাইমটা কম লাগবে এরকম। প্যারালাল প্রসেসিং এর প্রথম কনসেপ্টটা হচ্ছে কি, একসাথে সিমultaneously অনেকগুলা ডেটাকে প্রসেস করা যায়, তাই না? হ্যাঁ স্যার। অনেকগুলো ডেটাকে প্রসেস করা যায়। এক আর দুই হচ্ছে কি, এটার কম্পিউটেশনাল যে স্পিড আছে কম্পিউটারে, সেই কম্পিউটেশনাল স্পিডটা বাড়ে। আর আমাদের রান টাইমটাকে কি করে, রান টাইমটাকে ডিক্রিজ করে, রান টাইমটা কমে যায় কম্পিউটারে। আচ্ছা, তাহলে প্যারালাল প্রসেসিং সম্পর্কে আমরা এই যে মোটামুটি একটা ভালো আইডিয়া পাইছি। তো আমরা প্যারালাল প্রসেসিং আসলে আমরা কিভাবে অ্যাচিভ করতে পারি সেটা আমরা দেখছিলাম। তো প্যারালাল প্রসেসিং কে অ্যাচিভ করার জন্য আমাদের কি কি দরকার? আমাদের প্রথমে, হ্যাঁ বলেন ম্যাডাম, বলেন আমাদের কি দরকার ছিল প্যারালাল প্রসেসিং কে অ্যাচিভ করার জন্য? ফাংশনাল ইউনিটের প্রয়োজন আছে আর কি। ফাংশনাল ইউনিটস এর প্রয়োজন আছে না, আমাদের আসলে দরকার আছে হচ্ছে কি, আমাদের হচ্ছে মাল্টিপ্লিসিটি অফ ফাংশনাল ইউনিটস। মাল্টিপ্লিসিটি মানে কি, একের অধিক একাধিক ফাংশনাল ইউনিটস দরকার, যেগুলো হচ্ছে আমাদের কি করতে পারে, সে আমাদের হচ্ছে আইডেন্টিক্যাল এবং নন আইডেন্টিক্যাল বা ডিফারেন্ট অপারেশন গুলাকে সিমultaneously আমাদের কি অপারেট করতে পারে বা এটাকে প্রসেস করতে পারে। এখন আইডেন্টিক্যাল আর নন আইডেন্টিক্যাল বা ডিফারেন্ট অপারেশনাল, এইগুলা দিয়ে কি বোঝায় বলেন তো? আইডেন্টিক্যাল বা ডিফারেন্ট অপারেশন সেটা দিয়ে কি বোঝায়? আইডেন্টিক্যাল দিয়ে কি বোঝায়? সেম কি, সেম টাইপের, তাই না? যে একই রকমের ডেটাকে প্রসেস করা। আর নন আইডেন্টিক্যাল মানে ডিফারেন্ট টাইপস অফ ডেটাকে প্রসেস করা। ঠিক আছে, তা আমরা হচ্ছে প্যারালাল প্রসেসিং অ্যাচিভ করার জন্য আমরা হচ্ছে ফাংশনাল ইউনিটস ইউজ করি, মাল্টিপল ফাংশনাল ইউনিটস ইউজ করি, এবং সেগুলা হচ্ছে কি আইডেন্টিক্যাল বা নন আইডেন্টিক্যাল অপারেশন গুলোকে সাইমালটেনিয়াসলি পারফর্ম করতে পারবে। ঠিক আছে, এটা হচ্ছে প্যারালাল প্রসেসিং এর আমাদের বেসিক কনসেপ্ট। এবং এটা অ্যাচিভ করার জন্য আমাদের মাল্টিপল ফাংশনাল ইউনিটস লাগে। তো এখানে আমরা দেখছিলাম যে আসলে প্যারালাল প্রসেসিং কিভাবে হয় সেটার একটা ব্লক ডায়াগ্রাম ড্র করছিলাম। আমরা এখানে কি দেখছিলাম যে 8 ফাংশনাল ইউনিটস এর ক্ষেত্রে কত, 8টা ফাংশনাল ইউনিটস এর ক্ষেত্রে আমরা হচ্ছে প্যারালাল প্রসেসিং কিভাবে কাজ করে আমরা সেটা দেখতে চাইছিলাম। তো প্যারালাল প্রসেসিং নরমালি হচ্ছে কোথায়? নরমালি হচ্ছে সিপিইউ এর ভিতরে। তো সিপিইউ বা সিপিইউ এর ভিতরে কি থাকে? অ্যারিথমেটিক লজিক ইউনিট। তো আমাদের বেসিক্যালি এই লিভের মধ্যে এই জিনিসগুলো হচ্ছে সিপিইউ এর মধ্যে। তো এই জিনিসগুলো কার সাথে কানেক্টেড থাকবে? সেজন্য একটা প্রসেসর রেজিস্টারের সাথে কানেক্টেড থাকবে। সিপিইউ কি, তো সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, একটা প্রসেসর ইউনিটের সাথে কানেক্টেড, প্রসেসর রেজিস্টারের সাথে কানেক্টেড থাকবে। তারপরে এটা হচ্ছে আর কানেক্টেড হবে কার সাথে? মেমোরির সাথে। আমরা গত ইয়েতে দেখছি যে হচ্ছে সিপিইউ অলওয়েজ কার সাথে কানেক্টেড থাকে? মেইন মেমোরির সাথে কানেক্টেড থাকে। আমরা কি গত ক্লাসে হচ্ছে প্যারালাল প্রসেসিং এর আমরা কি ব্লক ডায়াগ্রামটা দেখছিলাম, তাই না? জি স্যার। আমরা তাহলে গত ক্লাসে দেখছি যে এরর, সাবট্রাক্টর, ইন্টিজার, মাল্টিপ্লাই, লজিক ইউনিট, শিফট ইউনিট, এরকম বিভিন্ন আমাদের যে ফাংশনাল ইউনিটস গুলো আছে সেই ফাংশনাল ইউনিটস গুলা আমাদের হচ্ছে কানেক্টেড, একটার সাথে আরেকটা কি দেখেন কানেক্টেড। এটা দিয়ে আমরা কি বোঝাচ্ছি? সাইমালটেনিয়াসলি একটার সাথে আরেকটা ডাটা প্রসেস এরকম ভাবে একটার সাথে সুন্দরভাবে চলতেছে, এটা দিয়ে আমরা এটা বোঝাচ্ছি। এবং এই প্রসেসর রেজিস্টার আমাদের এটাকে কন্ট্রোল করে যে আসলে কোন ডেটাটা কখন চলবে বা কোন ডেটার আমাদের ইনফরমেশনটা কখন দরকার, সেটা প্রসেসর রেজিস্টার কি করে, হচ্ছে এটাকে ইয়ে করে আর কি। তো এখান থেকে যে ডেটাটা আসে সেটা কোথায় যায়? সেটা হচ্ছে মেমোরিতে আমাদের কি স্টোর হয়। এখন সবকিছু খেয়াল করে দেখেন যে মেমোরি থেকে আমাদের প্রসেসরের যে কানেকশনটা সেটা কি টু ওয়ে কানেকশন, তাই না? বাই ডিরেকশনাল কানেকশন। আচ্ছা, এটা ছিল মোটামুটি আমাদের প্যারালাল প্রসেসিং এর একটা ইয়া। তারপরে আমরা পাইপলাইনিং শুরু করছিলাম, তাই না? তো পাইপলাইনিং জিনিসটা কি আমরা কি আলোচনা করছিলাম গত ক্লাসে? হুম,
না স্যার। আচ্ছা, তাহলে আমরা পাইপলাইনিং কি সেটা নিয়ে একটু শুরু করি। হ্যাঁ, তো সবাই একটু খাতা কলম বের করেন আপনারা, সবাই খাতা কলম বের করেন। আর এই একজন দুইজন ছাড়া যারা মানে জয়েন করে বসে আছেন, আমি তো অ্যাটেন্ডেন্স দিয়ে দিচ্ছি আপনাদের, ধরে নিন চলে যান আপনারা। এর জয়েন করে বসে থাকার দরকার নেই যদি পার্টিসিপেট না করেন ক্লাসে। আচ্ছা, তাহলে পাইপলাইনিং জিনিসটা হচ্ছে যে আমাদের ধরেন একটা হচ্ছে একটা সিকোয়েন্স দেওয়া আছে, সেটাকে হচ্ছে বিভিন্ন সাব অপারেশনে কি করা, বিভক্ত করা। ঠিক আছে, এটা শুনতে একটু অড মনে হলেও আমরা ধরেন নর্মালি পাইপলাইনিং বলতে যে কোনো একটা কাজকে ছোট ছোট আলাদা আলাদা সাব সেকশনে বা সেগমেন্টে বিভক্ত করা, সেটা হচ্ছে আমাদের পাইপলাইনিং। এবং সেগমেন্টের এই কাজগুলো একই সেম সেম অর্ডার অফ টাইমেই হবে, যেন এইটার জন্য আলাদা এক্সট্রা কোনো টাইম ওয়েস্ট না হয়। ঠিক আছে, তো পাইপলাইনিং এ তাহলে আমরা বেসিক্যালি কি করতেছি, পাইপলাইনিং এর বেসিক যে ক্যারেক্টারিস্টিক্স আছে সেটা হচ্ছে কি, পাইপলাইনিং টেকনিক ইজ দ্যাট সেভারাল কম্পিউটেশনস ক্যান বি প্রসেসড ইন এ ডিস্টিংক্ট সেগমেন্ট এট দ্য সেম টাইম। আমাদের কি হবে, বিভিন্ন সেভারাল হচ্ছে কি কম্পিউটেশন সেগমেন্ট আছে, সেগুলা আলাদা আলাদা ভাবে চলবে এবং কোন একই সমসাময়িক ভাবে সেম টাইমে চলবে। ঠিক আছে, তাহলে পাইপলাইনিং কাকে বলে, আমরা পাইপলাইনের ডেফিনেশনটা একটু দেখে নিই। পাইপলাইনিং হচ্ছে এমন একটা টেকনিক যেটাতে হচ্ছে যে আমাদের যে সিকোয়েন্সিয়াল প্রসেস আছে, সেই সিকোয়েন্সিয়াল প্রসেসকে সাব অপারেশনে বিভক্ত করে এবং এই সাব অপারেশন গুলোকে এক একটা সেগমেন্ট বলা হয় আলাদা আলাদা ভাবে। ওকে, আপনার ডেফিনেশনটা সবাই একটু খাতায় নোট ডাউন করে নেন। আপনার ডেফিনেশনটা সবাই একটু খাতায় নোট ডাউন করে নেন, কেমন? এই যে এইটা হচ্ছে ডেফিনেশন, আপনারা সবাই একটু খাতায় নোট ডাউন করে নেন। নোট ডাউন করা হলে বলেন, আমরা নেক্সট হয়ে যাচ্ছি। হবে না, সরি। তো পাইপলাইনিং আমি যেটা বলছিলাম, পাইপলাইনিংটা হচ্ছে আমাদের কাছে ধরেন 100 টাকার একটা নোট আছে, তো সেই 100 টাকার নোটটাকে আমরা ভাগ করব। তো আমরা যেই জায়গাগুলোতে ভাগ করব সেটাকে বলা হয় সেগমেন্ট, এবং সেই সেগমেন্টে যে জিনিসগুলো ভাগ হয় সেটাকে বলা হয় সাব অপারেশন। তেমন হচ্ছে সেগমেন্ট হচ্ছে আমি 100 টাকার নোটকে 20 টাকার নোট নিব দুইটা, 50 টাকার নোট নেবো একটা এবং 10 টাকার নোট নেবো একটা। তো সেই 20 টাকার, 50 টাকা, 10 টাকার নোটগুলো হচ্ছে একটা সেগমেন্ট, এবং সেই সেগমেন্টে নিয়ে আমি 10 টাকার নোট দিয়ে একটা চিপস কিনতেছি, সেটা হচ্ছে আমাদের সাব অপারেশন। বোঝা গেল? তো আর একটু ডিটেলস এখানে লেখা আছে, আপনারা সবাই একটু পড়ে নিন। আমি ডিরেক্টলি একটা এক্সাম্পলের দিকে চলে যাচ্ছি পাইপলাইনিং এর। তো পাইপলাইনিংটা হচ্ছে যে আমরা একটা এক্সাম্পল নিচ্ছি, এখানে আমাদের একটা সিকোয়েন্সিয়াল প্রসেস দেওয়া আছে। এটা হচ্ছে A স্টার B addition C for I is equal to 1 2 3 4 3 dot 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 7। এটার মানে কি, A B C এখানে হচ্ছে তিনটা আমাদের কি দেওয়া আছে, এটা চলক দেওয়া আছে এবং I দেওয়া আছে, এবং এই I এর ভ্যালুটা কি কি হইতে পারে, 1 2 3 4 থেকে ডট 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 কত হইতে পারে, 7 পর্যন্ত হইতে পারে, তাই না? আমার কথা বুঝতে পারতেছেন আপনারা? জি স্যার। তো 7 হ্যাঁ পর্যন্ত হ্যাঁ। হইতে পারে, এই জন্য এটাকে কি বলা হচ্ছে, সিকোয়েন্সিয়াল প্রসেস। ঠিক আছে, তো এখন এইটাকে আমরা কি করতে যাচ্ছি, আমরা হচ্ছে সাব অপারেশনে বিভক্ত করব, এবং সাব অপারেশনে বিভক্ত করে আমরা দেখবো যে প্রত্যেকটা সেগমেন্টে আসলে কি কি ঘটতেছে, প্রত্যেকটা সেগমেন্টে কি কি ঘটতেছে। ওকে, তো এখন আমরা নরমালি আমরা যেটা করি আর কি, সেটা হচ্ছে যে আমাদের এখানে কি করতে বলা হচ্ছে যে এ এর একটা নির্দিষ্ট ভ্যালু আছে, এ এর ভ্যালু কি কি হতে পারে, 1 2 3 থেকে কত হতে পারে, 7 পর্যন্ত হতে পারে, বি এর ভ্যালুটা ওরকম ভাবে হতে পারে। এখানে আমাদের কি বলতেছে যে এআই ইন্টু বিআই প্লাস সি। তো এই ভ্যালুগুলো আমাদের একটা পুট করতে হবে, 1 2 3 যে কোনো একটা ভ্যালু আমরা এখানে নিয়ে আমরা এই ফর্মুলাটা কি আমরা এটা সলভ করতে পারি। তো এটা নেওয়ার জন্য আমাদের প্রথমে কি করতে হবে, আমাদের প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এআই এবং বিআই কে ইনপুট আকারে নিতে হবে কোথাও না কোথাও, তাই না? তো ইনপুট আমরা কোথায় নিতে পারি, আমরা যে কোনো একটা ইনফরমেশন আমরা কোন জায়গাতে স্টোর করতে পারি, আমরা কি জানি, আমরা রেজিস্টারের মধ্যে ইনফরমেশন গুলাকে কি করতে পারি, স্টোর করতে পারি। আর এখানে আমরা দেখে বুঝতে পারতেছি কি, যে কোন অপারেশনটা আগে পারফর্ম হবে, এখানে স্টার অপারেশনটা আগে পারফর্ম হবে, তাই না? বলেন। আচ্ছা, তাহলে এখন আমরা এটাকে সাব অপারেশন একটু বিভক্ত করার চেষ্টা করি। আমরা হচ্ছে প্রথমে এই দিকে আমাদের তাকানোর কোনো দরকার নেই, এই দিকটাকে আমরা আপাতত একটু ইগনোর করে রাখবো, আমরা এই দিকে একটু নজর দিই। হ্যাঁ,
আমরা এখানে প্রথমে আমরা একটু দেখি যে আসলে এখানে কি করতে হবে আমাদের। তো এ আইটাকে আমরা কোথায় স্টোর করলাম, R1 রেজিস্টারের মধ্যে স্টোর করলাম, এবং BI কে আমরা কোথায় স্টোর করলাম, R2 তে স্টোর করলাম। এইটা হচ্ছে কি আমাদের সাব অপারেশন। এই সাব অপারেশনের মধ্যে কি কি হচ্ছে, আমরা কি কি পারফর্ম করতেছি, আমরা ইনপুট আই এবং ইনপুট বিআই, এআই এবং বিআই কে আমরা কি করতেছি, এই যে R1 এবং R2 রেজিস্টারের মধ্যে কি করতেছি, ইনপুট দিচ্ছি। ওকে, তারপরে আমাদের কি করতে হবে, R1 এবং R2 কে কি করতে হবে আমাদের, তারপরে কি করতে হবে, এআই ইন্টু বিআই। তো এআই ইন্টু বিআই করার জন্য এআই এর ভ্যালুটা যেহেতু R1 এর মধ্যে দিয়ে দিচ্ছি এবং বিআই ভ্যালুটা যেহেতু R2 এর মধ্যে দিয়ে দিচ্ছি, তাহলে আমরা কি করতে পারি, আমরা R1 এবং R2 এর মাল্টিপ্লিকেশন নিতে পারি। তো আমরা এই সেম জিনিস আমরা এখানে করতেছি, R1 ইন্টু R2 করে দিলাম, এবং তাহলে এটা কি করলাম, আমরা মাল্টিপ্লিকেশন পারফর্ম করলাম, R1 R2 মাল্টিপ্লিকেশন পারফর্ম করার পরে এইটার যে রেজাল্ট হবে সেই রেজাল্টটাকে আমরা R3 নামে আরেকটা রেজিস্টারের মধ্যে কি করলাম, ইনপুট দিয়ে দিলাম। এবং তারপরে আমাদের কাছে কি আছে, লাস্টের আমাদের যে অপারেশনটা আছে, সে অপারেটর যেটা আছে সেটা হচ্ছে সিআই। তো সিআই আমরা এখন ইউজ করি নি, সিআইটাকে আমরা হচ্ছে এখন R4 নামের একটা রেজিস্টারের মধ্যে ইনপুট নিয়ে নিলাম। তারপরে আমরা কি করতেছি, আমাদের যেহেতু এআই এবং বিআই এর মাল্টিপ্লাইড ফর্মটা কোথায় আমরা স্টোর করছি, R3 তে স্টোর করছি। তো R3 ওভারঅল এইটার ভ্যালু হয়ে যাচ্ছে R3, এবং তারপরে সিআই এর ভ্যালু হয়ে যাচ্ছে R4, যেহেতু আমরা এখানে এইটাকে স্টোর করছি। কারণ এই দুটাকে আমরা কি করলাম, আমরা এডিশন পারফর্ম করলাম, এডিশন পারফর্ম করে আমরা কোথায় রেখে দিলাম, R5 নামের একটা নতুন রেজিস্টারের মধ্যে রেখে দিলাম। তাহলে এটা আমাদের কি, আমাদের পাইপলাইনিং এর একটা সাব অপারেশনের প্রসেস হয়ে গেল। আমরা এখানে এখন কি লিখে দিলাম, অ্যাড টু সিআই টু প্রোডাক্ট। আমরা হচ্ছে সিআইটাকে, সিআই যে যেটা হয়েছিল সেটা হচ্ছে R1 এবং R2 যে আউটপুট আসছিল, যে প্রোডাক্ট আসছিল, সেটার সাথে আমরা অ্যাড করে ফেললাম, R3 এর সাথে এটাকে আমরা কি অ্যাড করে দিলাম। তো আমরা একটু বুঝতে পারছি সবাই, এটা খুবই ইজি একটা এক্সাম্পল ছিল, আশা করি সবাই বুঝতে পারছি। স্যার এটা কি সরাসরি করা সম্ভব স্যার? বুঝি নাই স্যার, কি বললেন? মানে স্যার এখানে যে R1 এর মধ্যে এআই নিলাম, আবার R2 এর মধ্যে বিআই নিলাম, আর R3 এর মধ্যে R1 ইনটু R2 করলাম, এখানে স্যার সরাসরি মানে এআই আর বিআই ইনটু করা যায় না স্যার? না, আমরা হচ্ছে ডেফিনেটলি প্রত্যেকটা ইয়াকে আলাদা আলাদা ভাবে নিতে হবে। আমরা প্রোগ্রাম যখন করি, আমরা কি প্রোগ্রাম যখন ধরেন সি প্রোগ্রামে একটা প্রোগ্রাম লিখবেন, এখন আপনি কি প্রথমে হচ্ছে হেডার ফাইলে কি এগুলো সব ডিক্লেয়ার করে দেন? তাই বলেন, আপনি ইন প্রসেস জান না। এইটা প্রসেসটা হচ্ছে এরকম যে আপনাকে প্রথমে পার্টিকুলার যে এখানে রাখতে হচ্ছে স্টোরেজটাকে ডিক্লেয়ার করতে হবে, স্টোরেজের মধ্যে রাখতে হবে, তারপরে অপারেশন গুলোকে কল করতে হবে। এবার একটা অপারেশন হয়ে যাবে, দেন আপনি তারপরের অপারেটরটাকে আপনি আবার হচ্ছে স্টোরেজে নিয়ে আসবেন, তারপরে আবার অপারেশনটাকে পারফর্ম করবেন, এরকম ভাবে যাইতে হবে। এটাকে বলা হচ্ছে সাব অপারেশন। প্রত্যেকটা সেগমেন্টের জন্য আলাদা আলাদা সাব অপারেশন। এখন এইটাকে আমরা হচ্ছে সেগমেন্টিক ওয়েতে দেখাইতে পারি। আচ্ছা, আপনার এক্সাম্পলটা সবাই একটু উঠাই নেন তো। আচ্ছা, পাইপলাইন কাকে বলে সেটাকে সবাই উঠাইছেন? হ্যাঁ উঠাইছেন, হ্যাঁ উঠাইছেন। এবার এক্সাম্পলটাকে একটু উঠাই নেন তো সবাই, এইটুকু এক্সাম্পলটাকে সবাই উঠাই নেন। আচ্ছা, এখন আমরা পাইপলাইন প্রসেসিংটাকে আরেকটু ভার্চুয়ালি ভিজিবলি দেখার চেষ্টা করব, তাহলে আমাদের বুঝতে অনেক বেশি ইজি হবে। আমাদের কি কি ছিল, আমাদের কোশ্চেনটা কি ছিল, আমরা একটু লিখে ফেলি। এ স্টার বি প্লাস সি ছিল, এবং সবগুলো শেষে কি ছিল, আই আই এই আই এর ভ্যালুটা কি ছিল, আই ছিল 1 থেকে 7 পর্যন্ত যে কোনো নাম্বার, এখানে কি হইতে পারে, ঠিক আছে। তো পাইপলাইন প্রসেসিং এ আমরা এখন আসি। আমাদের প্রথমে কি করতে হবে, এআই এবং বিআই কে কি করছিলাম আমরা, আপনার খাতাটা বের করার সময় খাতাটা বের করেন। এআই এবং বিআই কে আমরা কি করছিলাম বলেন তো, এআই R1 আর R2 স্টোর করছি, রেজিস্টারের মধ্যে দুটার ভ্যালু কি করছে, স্টোর করছিলাম। আচ্ছা, স্টোর করলাম, স্টোর করার পরে কি করতে হয়েছিল আমাদের, মাল্টিপ্লিকেশন পারফর্ম করতে হয়েছিল। তো মাল্টিপ্লিকেশন করলাম, মাল্টিপ্লিকেশন করার পরে যে রেজাল্ট পাইছিলাম সেটাকে কোথায় স্টোর করছিলাম আমরা, R3 এর মধ্যে রেজিস্টার করছিলাম। R3 তে রেজিস্টার করার পরে আমরা কি করছিলাম, আমাদের যে সিআই আছে সেই সিআইটাকে আমরা তখন কি একটা স্টোরেজের মধ্যে নিয়ে আসলাম, সেটাকে কার মধ্যে নিয়ে আসছিলাম, R4 নামের একটা রেজিস্টারের মধ্যে আমরা নিয়ে আসছিলাম। ঠিক আছে, R4 রেজিস্টারের মধ্যে নিয়ে আসলাম। তারপরে কি করছিলাম, যে এইখান থেকে আমরা যে মাল্টিপ্লিকেশনের মাধ্যমে যে রেজাল্টটা পাইছিলাম সেটা এবং R4 কে আমরা একসাথে কি করছিলাম, এডিশন পারফর্ম করছিলাম। কোন এডিশন,
এই যে আমাদের এই অ্যাডিশনটা পারফর্ম করছিলাম, এবং তারপরে আমরা কোন একটা R5 নামে একটা রেজিস্টারের মধ্যে কি করছিলাম, এর যে রেজাল্ট হয়েছিল সেটাকে আমরা স্টোর করে রেখে দিয়েছিলাম, তাই না? এইটা ছিল ওভারঅল। আচ্ছা, এখন আপনারা এটা সবাই উঠায় নেন কেমন? ওয়াটার সাপ্লাই কোম্পানিগুলো আছে না, তারা কি করে, একটা নির্দিষ্ট পাইপের মাধ্যম দিয়ে পানি বা গ্যাস সাপ্লাই করে না, সবাই কিন্তু পাই কনকারেন্টলি, তাই না? এই পাইপলাইন প্রসেসিংটা হচ্ছে যে সবগুলা কাজে একসাথে হবে, কিন্তু আলাদা আলাদা ছোট ছোট সেগমেন্টের উপরে ভিত্তি করে। আর প্যারালাল প্রসেসিংটা কি ছিল, এটা কনকারেন্টলি একই সাথে সমসাময়িক ভাবে একই সাথে পাশাপাশি একসাথে হচ্ছিল, চলবে। পাশাপাশি ট্রেন লাইনের আমাদের হচ্ছে কি এর মতো, ট্রেন লাইনের দিশের মতো, রাস্তার মতো, তাই না? একই সাথে চলবে। ওকে, তো এটা হচ্ছে আমাদের পাইপলাইন এবং প্যারালাল প্রসেসিং। পাইপলাইন এবং প্যারালাল প্রসেসিং এর মধ্যে কি কি ডিফারেন্স আছে সেগুলো আপনারা নিজের মতো করে একটু দেখে নিন কেমন। আচ্ছা, এখন পাইপলাইনিং কে বেসিক্যালি আসলে দুই ভাগে ভাগ করা যায়, ঠিক আছে? তো আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে অ্যারিথমেটিক পাইপলাইনিং। ওকে, আর একটা ইনস্ট্রাকশন পাইপলাইনিং, বাট আজকে ইনস্ট্রাকশন পাইপলাইনটা আজকে আমরা দেখবো না, আমরা আজকে দেখবো হচ্ছে অ্যারিথমেটিক পাইপলাইন। ওকে, তো অ্যারিথমেটিক পাইপলাইন কাকে বলে আগে সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। হ্যাঁ, অ্যারিথমেটিক জিনিসটা কি সেটা আমাকে একটু বলেন তো। অ্যারিথমেটিক জিনিস কি, অ্যারিথমেটিকের বাংলা কি বলেন তো কে একজন? ঠিক আছে, তাহলে শেষ করে দিচ্ছি। কি ব্যাপার, একজন বলেন যে অ্যারিথমেটিকের বাংলাটা কি, মানে অ্যারিথমেটিক জিনিসটা কি? আচ্ছা, গুগল করেই বলেন, সমস্যা নাই। ও গুগল স্যার গাণিতিক বোঝায়। উইকেটটা কে পেল? সেরকম কিছু নাকি? গাণিতিক বুঝায়, তাই না? পাটিগণিত স্যার। পাটিগণিত। কি বলছে, কি অঙ্ক? অ্যারিথমেটিকের বাংলা হচ্ছে পাটিগণিত। শুনেন, না না, তো এটা অ্যারিথমেটিক পাইপলাইন বলতে যেটা বোঝা হচ্ছে, অ্যারিথমেটিক বলতে আমরা কি বোঝাচ্ছি, এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল, তাই না? ম্যাথমেটিক্যাল যে কোনো ধরনের টার্ম এখানে আসতে পারে। আর পাইপলাইন মানে আমরা তো জানি যে হচ্ছে একটা প্রসেসকে কি করে, একটা সিকোয়েন্সিয়াল প্রসেসকে ভেঙে ভেঙে সাব প্রসেসে কনভার্ট করে, দেন সাব প্রসেসটাকে আমরা বলি সাব অপারেশন, এবং এই সাব অপারেশনের মধ্যে আলাদা আলাদা কি হয়, সেগমেন্ট ক্রিয়েট হয়, এবং সেগমেন্ট গুলো আলাদা আলাদা ভাবে কাজ করে, তাই না? তো আমরা এখন দেখবো হচ্ছে অ্যারিথমেটিক পাইপলাইন। তো অ্যারিথমেটিক পাইপলাইন আমরা দেখার সময় আমরা এখন দেখবো যে আসলে আমাদের একটা ফ্লোটিং পয়েন্ট নাম্বার আছে, ঠিক আছে? আমাদের একটা ফ্লোটিং পয়েন্ট নাম্বার দেওয়া আছে আমাদের কাছে। তো ফ্লোটিং পয়েন্ট নাম্বার বলতে কি বোঝায়, যে নাম্বার গুলা হচ্ছে কি কন্টিনিউয়াস থাকে, যে নাম্বার গুলাকে আমরা হচ্ছে মানে কি বলে এটাকে, আমাদের যে নাম্বারগুলোর ভগ্নাংশ থাকে, যেটা মানে বাংলাতে বলে যেটা বোঝায়, এবং আমরা যদি এতে বলি তাহলে যেটাতে হচ্ছে পয়েন্ট পয়েন্ট আমাদের যে দশমিক সম্বলিত যে কোনো নাম্বারকে বলা হয় ফ্লোটিং নাম্বার, এটা আমরা সকলে জানি। তো এখন আমরা যেটা দেখবো হচ্ছে যে অ্যারিথমেটিক পাইপলাইন দেখবো হচ্ছে একটা ফ্লোটিং নাম্বার দেওয়া থাকবে, দুইটা ফ্লোটিং নাম্বারের বেজে আমরা দেখবো যে দুইটা নাম্বারকে কিভাবে আসলে সেম বেজে নিয়ে আসা যায় এবং নরমালাইজ করা যায়, সেটার হিসাবে আমরা অ্যারিথমেটিক পাইপলাইনটা দেখবো। আপনাদের শুনতে একটু কঠিন মনে হলেও আসলে এটা অনেক ইজি। আমরা আজকে কয়েকটা নতুন টার্ম শিখবো, ঠিক আছে? আমরা আজকে কয়েকটা নতুন টার্ম শিখবো, তার মধ্যে একটা টার্ম হচ্ছে এক্সপোনেন্টস, একটা টার্ম হচ্ছে এক্সপোনেন্টস, আর একটা টার্মের নাম হচ্ছে ম্যান্টিসাস। আপনারা হয়তো অনেকে জানেন টার্মগুলো, তারপর আমি আরেকবার মনে করাই দিচ্ছি। একটা নাম হচ্ছে এক্সপোনেন্ট আর একটা হচ্ছে ম্যান্টিসাস। আমরা নিব হচ্ছে দুইটা ফ্লোটিং নাম্বার, ঠিক আছে? দুইটা ফ্লোটিং নাম্বার নিব এবং যার হচ্ছে এক্সপোনেন্ট আছে। এক্সপোনেন্ট জিনিসটা কি, এক্সপোনেন্ট মানে হচ্ছে পাওয়ার। আমরা এখানে বেজ নিচ্ছি 10, 10 এর বেজ নিচ্ছি 3 এবং 2, তাহলে এখানে আমাদের এক্সপোনেন্ট ভ্যালু কত হচ্ছে, এক্স এর ক্ষেত্রে এক্সপোনেন্ট ভ্যালু হচ্ছে 3, ওয়াই এর ক্ষেত্রে এক্সপোনেন্ট ভ্যালু হচ্ছে 2। ওকে, আর এই এ আর এই বি, বড় হাতের এ আর বি, ক্যাপিটাল বড় এ আর বি কে আমরা বলতেছি কি, ম্যান্টিসাস। এটা হচ্ছে আমাদের প্রকৃত নাম্বার। তো ম্যান্টিসাস বলতেছি এ এবং বি কে, ঠিক আছে? তো এই 3 এবং 2 হচ্ছে আমাদের কি এক্সপোনেন্ট, আর এ আর বি, এই বড় হাতের এ আর বি টা হচ্ছে কি আমাদের ম্যান্টিসাস, এই ছোট হাতের এ আর বি হচ্ছে আমাদের দেখেন এক্সপোনেন্ট, ঠিক আছে? তো এই কয়টা টপিক আমরা বুঝতে পারলাম। এখন আমরা দুইটা ভ্যালু আমরা নিয়ে নিলাম, হ্যাঁ, এক্স এবং ওয়াই, আমরা দুইটা ভ্যালু নিয়ে নিলাম। দুইটা ভ্যালু আমরা কিরকম ভাবে নিব, আমরা নিব হচ্ছে এ ইন্টু
a into something power to the power something, b into something power to the power something। তো a এর ভ্যালু আমরা নিচ্ছি 0.9504 into 10 to the power 3, আর y এর ভ্যালু নিচ্ছি হচ্ছে 0.8200 into 10 to the power 2। খেয়াল করে দেখেন এই দুইজনের পাওয়ার কিন্তু ডিফারেন্স, এই যে এক্সপোনেন্টের ভ্যালু কিন্তু ডিফারেন্স আছে, ঠিক আছে। তো আমরা এইটুকু আপাতত উঠাই নি, আমরা উপরে হেডিং দিই অ্যারিথমেটিক পাইপলাইন, দেন হচ্ছে আমরা এখানে হচ্ছে ফ্লোটিং পয়েন্ট নাম্বার, দুইটা ফ্লোটিং পয়েন্ট নাম্বারের আমরা এডিশন পারফর্ম করব অ্যারিথমেটিক পাইপলাইনিং এর মাধ্যমে। ওকে, আপনারা নাম্বার দুটো উঠাই নিন, উপরে অ্যারিথমেটিক পাইপলাইনের হেডিংটা দিয়ে দেন। চারটা সেগমেন্ট আমাদের ফলো করতে হবে অ্যারিথমেটিক পাইপলাইনটাকে আমাদের পারফর্ম করার জন্য। তো চারটা সেগমেন্ট কি কি সেটা আমরা খাতাতে লিখে ফেলি। প্রথম কথা হচ্ছে কম্পেয়ার দ্য এক্সপোনেন্ট বাই সাবট্রাকশন, দ্বিতীয়টা হচ্ছে অ্যালাইন দ্য ম্যান্টিসাস, থার্ড নাম্বার হচ্ছে অ্যাড অর সাবট্রাক্ট দ্য ম্যান্টিসাস। তো আমরা এখানে অ্যাডিশন পারফর্ম করবো, তো সাবট্রাক্ট আমাদের দরকার নাই। তারপরে নরমালাইজ দ্য রেজাল্ট, রেজাল্টটাকে নরমালাইজ করতে বলা হচ্ছে। তো আমরা এখন প্রথমে বলতেছি কম্পেয়ার দ্য এক্সপোনেন্ট বাই সাবট্রাকশন। আমাদের হচ্ছে এক্সপোনেন্টকে হচ্ছে আমাদের কম্পেয়ার করতে বলা হচ্ছে এবং যেই এক্সপোনেন্টের এবং সাবট্রাক্ট করতে বলা হচ্ছে। তো আমরা এখানে আসলে কি করব, আমরা এখানে বেসিক্যালি যেটা করব সেটা হচ্ছে যে ধরেন আপনার হচ্ছে নাম্বার, এই যে আমাদের যে দুইটা নাম্বার দেওয়া আছে, নরমালি আমাদের দুইটা নাম্বার আমি ধরে নিচ্ছি, এক্স এর ভ্যালু হচ্ছে 3 এবং ওয়াই এর ভ্যালু হচ্ছে 2। আমরা কি করব, খেয়াল করে প্রথমে দেখবো যে 3 থেকে 2 বিয়োগ যায় নাকি 2 থেকে 3 কে বিয়োগ দেওয়া যায়। তো 2 থেকে 3 কে সাবট্রাক্ট করা যায় না, বাট 3 থেকে 2 কে সাবট্রাক্ট করা যায়, তাই না। 3 - 2 = 1, আমরা এটা অনায়াসে লিখতে পারি। তার মানে এইখানে যদি আমরা দেখি তাহলে কি দেখতে হচ্ছে, এক্স এবং ওয়াই এর ভ্যালু আমরা হচ্ছে কি এই এক্সপোনেন্ট ভ্যালুটাকে বাদ দিচ্ছি, এই যে পাওয়ার ভ্যালু আছে সেটাকে বাদ দিচ্ছি, বাদ দিয়ে দেখতেছি যে এই যে এ আর বি এর যে ভ্যালুটা আছে সেটাকে আমরা মাইনাস করে দেখি যে কোনটা বড়। তো আমরা এখানে দেখতে পাচ্ছি কি 0.95 0.82 এর থেকে বড়, তাই না। জি স্যার 0.95 0.82 এর থেকে বড়। তো সেজন্য আমরা কি করব, আমরা হচ্ছে এইটাকে আমরা সিলেক্ট করব। কোনটাকে সিলেক্ট করব, আমরা 10 to the power 3 টাকে সিলেক্ট করব, যেহেতু আমাদের এই নাম্বারটা হচ্ছে বড়। এটা কি কাজের জন্য সিলেক্ট করব, আমরা অ্যালাইন করার জন্য সিলেক্ট করব। তারপর এটাকে আমরা অ্যাড বা সাবট্রাক্ট করব, তারপর এটাকে নরমালাইজ করব। তো আপনারা সবাই আসলে এই চারটা যে সেগমেন্ট আছে এই চারটা সেগমেন্ট লিখে ফেলেন। তারপরে আমি এই ম্যাথটা আমাদের যে একটা কোশ্চেন দেওয়া আছে ফ্লোটিং পয়েন্ট হচ্ছে অ্যারিথমেটিক পাইপলাইনের জন্য ফ্লোটিং পয়েন্ট নাম্বার দেওয়া আছে, সেটাকে আসলে কিভাবে প্রসেস করতে হবে সেটা আমরা পরের পেজে দেখবো। ওকে, তো আমরা প্রথমে কম্পেয়ার করলাম, কম্পেয়ারটা করা শিখলাম। দুইটা নাম্বার কম্পেয়ার করার পরে আমরা দেখবো যে এক্সপোনেন্ট ভ্যালু কোনটার কি আছে। যদি এইটার এক্সপোনেন্ট ভ্যালু থাকে 3.10 তার মানে এইটাকে 10 বানাইতে হবে। তো এটাকে 10 বানানোকে বলা হয় অ্যালাইন করা। 10 বানাইতে হলে এখানে কি আসবে, 0.8 এর আগে একটা 0 চলে আসবে, তার মানে 0.0820 হয়ে যাবে, ঠিক আছে। তারপর নরমাল এডিশন ও সাবট্রাকশন পারফর্ম করব, তারপরে রেজাল্টটাকে নরমালাইজ করব, ঠিক আছে। আপনারা একটু লিখে ফেলেন এই চারটা সেগমেন্ট লিখে ফেলেন। আচ্ছা, ঠিক আছে। তো আমরা এখন ম্যাথে ফিরে যাই, ঠিক আছে। আমরা যে ম্যাথটা পাইছিলাম সেটাতে আমরা ফিরে যাই। প্রথমে কি বলতেছি আমরা, কম্পেয়ার এক্সপোনেন্ট বাই সাবট্রাকশন। তো আমরা কম্পেয়ার করলাম, কম্পেয়ার করার পরে আমরা কি দেখলাম, আপনাদের কাছে যে নাম্বারটা আছে, আপনারা 1 নম্বর পয়েন্ট বা 1 নম্বর সেগমেন্টে গিয়ে দেখেন আপনাদের কাছে যে নাম্বারটা আছে সেটা হচ্ছে, সেটার মধ্যে বড় কোনটা, এক্স নাম্বার, এক্স এর ভ্যালুটা বেশি না। জি স্যার আচ্ছা, এখন আমরা কি করব, অ্যালাইন দ্য ম্যান্টিসাস। আমরা এখন এই এ এর ভ্যালুটাকে অ্যালাইন করব। তো অ্যালাইন কিভাবে করব, এই যে এক্সপোনেন্টের যে ভ্যালুটাতে সেই এক্সপোনেন্টের সেম ভ্যালুটাকেই আমরা পরের যে এক্সপোনেন্টের ভ্যালুটাতে সেই সেম ভ্যালুতে নিয়ে আসবো। না হলে তো আমরা কি বিয়োগ করতে পারবো না, পারবো, বা যোগ করতে পারবো না, সুযোগ নেই আমাদের। তাহলে আমাদের আগে কি অ্যালাইন করতে হবে। আমরা হচ্ছে 10 to the power 2 থেকে 10 to the power যদি 3 করতে চাই তাহলে আমাদের কি 0.0 এবং 8 এর আগে একটা 0 লাগবে। তাহলে এই জায়গায় একটা 0 লাগাই দিলাম, তাহলে কি এটা আমাদের কি হয়ে গেল, অ্যালাইন হয়ে গেল। ওকে, এখন আমরা এটা বলতে পারি না ইটস অ্যালাইন ফর্ম, বোঝা গেল। জি স্যার তাহলে আমাদের 2 নাম্বার সেগমেন্ট হয়ে গেল। এবার আমরা 3 নম্বর সেগমেন্টে আসি। 3 নম্বর সেগমেন্টে কি বলতেছে বলেন তো, add or subtract অ্যাড আর সাবট্রাক্ট ম্যাট্রিক্স। তো আমরা এখানে কি পারফর্ম করব, এডিশন পারফর্ম করব। ওকে, ভেরি গুড। আমরা এডিশন যদি পারফর্ম করি তাহলে এই দুটাকে যদি আমরা এডিশন করি তাহলে আমরা কি পাবো বলেন তো, 4 2 8 5 13 3 হাতে পারে 1 1 আর 9 10 1.9
0324 নাকি 1.0324, হ্যাঁ 1.0324 ইন্টু 10⁻³ আমরা এখানে পাচ্ছি, তাই না? জি স্যার। আচ্ছা, এবারটা আমরা এটাকে পাইলাম, এবারটা কি বলতেছে, এটাকে নরমালাইজ করা। তো আমরা প্রথমে কি নাম্বার ধরছিলাম, এটা ফ্লোটিং নাম্বার ধরছিলাম। তো চাইলে আমরা এইটাকে এইভাবে আউটপুট হিসাবে রেখে দিতে পারতাম, কিন্তু আমরা যেহেতু এটাকে ফ্লোটিং নাম্বার ধরছি, তাই আমরা চাইবো যে এইটা হচ্ছে একটা পিওর ফ্লোটিং নাম্বার হোক, মানে যেটাতে কোনো কমপ্লিট নাম্বার থাকবে না, সবগুলাই হচ্ছে দশমিকের নাম্বার থাকবে। তো এটাকে ফ্লোটিং নাম্বার করার জন্য কি আমরা যদি 10 এর পাওয়ার 1 বাড়ায় দিই, তাহলে কি এই যে আমাদের দশমিকটা আছে সেটা একের আগে চলে আসবে না? 0.1324 যদি আগেই যদি চলে আসে, তাহলে এটা আমাদের কি হয়ে গেল, তাহলে এটা আমাদের কি পাওয়ার নরমালাইজ ফর্ম হয়ে গেল। ঠিক আছে, বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, তাহলে এটা আমাদের নরমালাইজ ফর্ম হয়ে গেল। এখন আপনার নরমালাইজ ফর্মটা এবং মেন্টিসাসটা, তাহলে অ্যারিথমেটিক পাইপলাইনিং এর আমরা এখন সেগমেন্ট ওয়াইজ আলাদা আলাদা করে এর ব্লক ডায়াগ্রামের রিপ্রেজেন্টেশনটা দেখব। তাহলে আমাদের কি কি প্রথমে থাকবে, আমাদের এক্সপোনেন্ট থাকবে, যেহেতু আমরা দুইটা ফ্লোটিং নাম্বার নিচ্ছি, তাহলে এক্সপোনেন্ট করে থাকবে দুইটা এক্সপোনেন্ট মানে কি, দুইটা নাম্বার সাথে 10⁻⁴ যে ভ্যালুটা থাকবে সেটা হচ্ছে এক্সপোনেন্ট। তারপরে একটু ম্যান্টিসাস থাকবে দুইটা, ওকে, দুইটা ম্যান্টিসাস নিয়ে নিলাম। আমরা প্রথমে কি করলাম, আমরা হচ্ছে এক্সপোনেন্টস গুলাকে কম্পেয়ার। না, সর্বপ্রথম আমরা এক্সপোনেন্ট দুইটাকে আমরা একটা নির্দিষ্ট রেজিস্টারের মধ্যে কি করলাম, স্টোর করলাম। মেন্টিসাস দুটাকে আমরা রেজিস্টারের মধ্যে কি করলাম, স্টোর করলাম। তারপরে এখন এটা সেগমেন্টের মধ্যে ঢুকবে। আমরা হচ্ছে এটার মধ্যে কম্পেয়ার করলাম, কম্পেয়ার করে দেখলাম যে আসলে এটা ডিফারেন্স করে দেখলাম যে আসলে কোনটা বড়, যেটা বড় হচ্ছে সেই অনুযায়ী আমাদের কি করতে হবে, অ্যালাইন করতে হবে। তো এই যেটা বড় হচ্ছে সেটাকে হচ্ছে আমরা নির্দিষ্ট একটা রেজিস্টারের মধ্যে এর ইয়াটাকে আর কি রেখে দিলাম। তারপরে কি করতেছি আমরা, চুজ এক্সপোনেন্ট। আমরা কি বলছি, চুজ এক্সপোনেন্ট। এর মানে কি, যে আমরা এখানে যে এক্সপোনেন্টটা চুজ করছিলাম এটার ভ্যালু 10⁻³ 10 হবে নাকি 10⁻³ হবে, যাই হোক না কেন কিছু একটা আমরা চুজ করছিলাম, তো এইটা এখানে চলে আসবে তখন। তারপরে এইটা আমাদের যে সেগমেন্ট আছে, আমাদের যে সেগমেন্ট 2 তে আমাদের কি আছে, অ্যালাইনমেন্ট দিছাস। তো আমরা যে এক্সপোনেন্টটাকে চুজ করছিলাম, যে পাওয়ারের এক্সপোনেন্টটাকে, সেই অনুযায়ী আমরা কি এটাকে কি করব, অ্যালাইন করব। ঠিক আছে, সেটাকে আমরা অ্যালাইন করব। অ্যালাইন করার পরে যে রেজাল্ট হবে সেটা কোন একটা রেজিস্টারের মধ্যে ইনস্টল হবে। তারপরে সেটাকে আমরা অ্যাডিশন বা সাবট্রাকশন যাই হোক না কেন সেটা পারফর্ম করব আমাদের মাল্টিসাসের মাধ্যমে। তারপরে আমাদের এখানে সেগমেন্ট 2 শেষ হবে। তারপরে সেগমেন্ট 2 শুরু হবে কোথা থেকে, সেগমেন্ট 2 এর কাজটি অ্যাডিশন বা সাবট্রাকশন কিছু একটা করতে হবে। সেগমেন্ট 3, তো সেগমেন্ট 2 শেষ হবে অ্যালাইনের কাছে। তো সেগমেন্ট 3 তে আমরা অ্যাডিশন বা সাবট্রাকশন কিছু একটা করব। তো আমাদের কাছে এখন হচ্ছে অ্যালাইন করা হয়ে গেছে। অ্যালাইন করে আমরা একটা রেজিস্টারের মধ্যে নিয়ে রাখছি। তারপরে এটাকে অ্যাডিশন বা সাবট্রাকশন আমরা পারফর্ম করলাম ম্যাট্রিক্সে। তারপর আমরা কোন একটা রেজিস্টারের মধ্যে নিয়ে দিলাম, এবং এই এক্সপোনেন্ট যে আমাদের রেজিস্টারের মধ্যে আছে একটা পার্টিকুলার, তো সেই রেজিস্টারের মধ্যে এটা এখনো আছে। তো তারপরে আমরা নরমালাইজেশনের ক্ষেত্রে কি করি, এই যে আমরা এখানে যে রেজাল্টটা পাচ্ছি এটা আমরা নরমালাইজ রেজাল্টে প্রকাশ করতে যাচ্ছি। তো নরমালাইজেশনের মধ্যে আমরা কি করি, আমরা শুধুমাত্র এক্সপোনেন্টের যে পাওয়ারটা আছে সেই পাওয়ারটাকে আমরা কি করি, অ্যাডজাস্ট করি। যেমন 10⁵ থাকলে 10⁵ করি, 10⁵ থাকলে বা 2 থাকলে সেটাকে সেরকম ভাবে করি। এবং তারপরে এর মধ্যে যে ইনফরমেশনটা আছে সেটা আরেকটা রেজিস্টারের মধ্যে কি হয়, আপডেট হয়ে যায়। বোঝা গেল? এটা আপনারা সবাই খাতায় ড্র করে ফেলেন, কেমন? আর যদি কোনো সমস্যা হয় আপনি আমাকে কোশ্চেন করতে পারেন।